সবাইকে ঈদের শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। এবারের ঈদে আমরা বিয়ন্ড দ্য গ্যালারি সাজিয়েছি তরুণ ক্রিকেটারদের ঈদ উৎসবকে কেন্দ্র করে। আমাদের এই আয়োজনে প্রতিদিনই হাজির হন একজন করে তরুণ ক্রিকেটার যারা ভবিষ্যতে বাংলাদেশ দলের তারকা হবেন। আজকে সেই আয়োজনে ধারাবাহিকভাবে এসেছেন সুমাইয়া আক্তার। ইতিমধ্যেই তিনি জাতীয় দলে খেলে ফেলেছেন, কিন্তু যুব দলে তিনি তার ঝলক দেখিয়েছেন, নিজের পারফরমেন্সের প্রমাণ দিয়েছেন, তারপরে জাতীয় দলে জায়গা পেয়েছেন। কিন্তু জাতীয় দলে এখনও খুব বেশি ম্যাচ যেমন খেলা হয়নি, ঠিক তেমনি নিজেকে মেলে ধরাও হয়নি। সুমাইয়াকে স্বাগত জানাচ্ছি। সুমাইয়া আক্তার আমাদের সঙ্গে আছেন, স্বাগত আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ঈদের আয়োজন, বিশেষ আয়োজন, ঈদ নিশ্চয়ই আলাদা কিছু আপনার জন্য, এবং অনেক দিন ঢাকায় ছিলেন, খেলার মধ্যে ছিলেন, এবার বাড়িতে ঈদ করবেন, মানে আলাদা ফিলিংস কাজ করছে নিশ্চয়ই। হ্যাঁ, আমি সবসময় বাসার থেকে দূরে থাকি, তো যখন বাসায় যাওয়া হয় তো প্রত্যেকটা মুমেন্টই আমার জন্য অনেক আনন্দের হয়। ফ্যামিলির সাথে কাটানো, ভাই বোন, অন্যান্য আত্মীয় স্বজন সবার সাথে ঈদ নিয়ে আমরা অনেক কথা বলবো। বলছিলেন বাইরে থাকেন, অনেক দিন হয়ে গেল কিনা। আমি যেটা দেখলাম যে 2016 সালে আপনি বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন, তারপর থেকে মানে 8 বছর 9 বছর হয়ে গেল। মানে অনেকটা দিন বাড়ির বাইরে থাকা কিংবা নিয়মিত এই রুটিনে থাকা, মিস করেন কিনা পরিবারকে? প্রথম প্রথম অনেক বেশি খারাপ লাগতো, কিন্তু সময়ের সাথে সাথে ঠিক হয়ে গেছে। এখনো যে মিস করি না এরকম না, করি মাঝে মাঝে, অনেক বাজে সময় যায় তখন আরো বেশি মিস করি ফ্যামিলিকে। কাকে মিস করেন সবচেয়ে বেশি? বাবাকে। বাবাকে? আচ্ছা, বাবাকে মিস করেন কেন? বাবা আপনাকে বেশি আদর করতো ছোটবেলা থেকে, সেই কারণে, নাকি ক্রিকেটে আসার পেছনে বাবার ভূমিকা সবচেয়ে বেশি সেই কারণে? ছোট থেকে অনেক আদর করতো, এটাও সত্যি। আবার এখানে এই পর্যন্ত আসার পিছনে বাবা মা দুইজনই, কিন্তু বাবাকে বেশি ভালোবাসি, তাই বাবাকে বেশি, মাকেও ভালোবাসি। অবশ্যই সহজ সরল শিক্ষার্থী, মা বাবা দুইজনই, কারোর সাথে কারো প্রতিদ্বন্দ্বিতা নাই, কিন্তু তারপরে বাবার কথা আলাদা করে বললেন। আমরা একটু শুরুর কথা শুনতে চাই। বাবার হাত ধরে ক্রিকেটে আসা কিভাবে? আমরা দেখছিলাম যে আপনি ছোটবেলায়, ছোট থেকেই আসলে ক্রিকেটের প্রতি ভক্ত। বাড়ির পাশের ক্রিকেট মাঠে যে খেলা হতো সেই খেলা দেখতেন, কিংবা খেলতে চাইতেন, বল কুড়িয়ে দিতেন। সেই সময়টার কথা একটু যদি আমাদেরকে বলেন। হ্যাঁ, যে বাসায় যখন এলাকায় খেলা হইতো ভাইয়াদের, তো ভাইয়াদের খেলা দেখতাম সবসময়। যেই জায়গায় খেলা হোক সাথে সাথে ভাইয়ারে নিয়ে যেত। তো এরকম খেলার প্রতি আগ্রহ দেখে আমার যে ছোট চাচা আছে, উনি আমার বাবাকে বলছে যে ওর একটা ক্লাবে ভর্তি করে দাও, কারণ এই জায়গায় যে ওই জায়গায় যায়। পরে বাবা একটা ক্লাবে নিয়ে যায়, তখন ওইরকম মেয়েদের তো প্র্যাকটিসের ফ্যাসিলিটিস তো এরকম ছিল না। তো তারপরে কিছুদিন প্র্যাকটিস করার পরে আমি বিকেএসপিতে যাই। বিকেএসপিতে চান্স পাওয়ার পরে ওইখান থেকেই উঠে আসি। মানে এটা তো খুব সহজ সরল স্বীকারোক্তি, কিংবা খুব মনে হচ্ছে যে সহজেই হয়ে গেছে, কিন্তু এত সহজ তো নিশ্চয়ই ছিল না। না, সহজ ছিল না, কারণ আমি একদম গ্রাম থেকে শহরে যেতাম প্র্যাকটিস করতে। তো ওই সময় আমার যে যাওয়ার পথে আমার যে প্রতিবেশীরা ছিল, তো আমার দাদা ছিলেন, উনি একদিন মসজিদের একটা সভাপতির ইয়েতে ছিল। তো আমার দাদাকে অনেক কথা শুনতে হয়েছে, আমার ফ্যামিলিকে অনেক কথা শুনতে হয়েছে, কারণ আমি এখন দূরে থেকে হয়তো বা যাই না, বাট তখন আসছে আশেপাশ থেকে অনেক বাজে কথা আসছে যে ও ওইভাবে খেলতেছে কেন, কি করবে না করবে, ভবিষ্যতে কি হবে, হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। তো এগুলো নানান রকম কথা হইতেই ছিল, কিন্তু এখন মোটামুটি এখন তো তারাই আবার প্রশংসা করে। হ্যাঁ, এখন পুরো রিভার্স। আমি একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই যে সুমাইয়ার বাড়ি কিন্তু ময়মনসিংহে। তিনি বলছিলেন বাড়ির কথা, যে ময়মনসিংহে থেকে মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, কিংবা ফুটবলে সানজিদা, সাবিনা, মারিয়া সবাই উঠে এসেছেন। সেই ময়মনসিংহেরই সন্তান সুমাইয়া আক্তার, এবং তিনি সেই ময়মনসিংহকে আসলে রিপ্রেজেন্ট করছেন। ময়মনসিংহের কথা একটু জানতে চাই যে আপনাদের বাড়ি, আমরা জানি যে শহরে, কিন্তু আবার শহরে না, নদীর ওই পারে, ব্রহ্মপুত্র। না, আমাদের বাসা নদীর ওই পারে, সদরে ঠিক আছে, কিন্তু আমাদের যে গ্রামটা মানে গ্রাম সাইডে পড়ছে, একদম প্রপার যে শহর ওরকম না। আমরা নদী পার হই, মানে আমরা বলতে আমার ফ্যামিলি যারা আছে সবাই নদী পার হয়ে এখান থেকে আমাদের গ্রামের নাম চরেশ্বরদিয়া, আমরা 31 নং ওয়ার্ডে থাকি। তো এটা প্রপারলি গ্রাম বলা যায়, কারণ আমাদের কোনো কিছু করার জন্য নদী পার হয়ে শহরে আসতে হয়। হ্যাঁ, মানে ওই গ্রামে থেকে, আসলে একদম গ্রামের থেকে আপনি যেটা বলছেন, সেখান থেকে উঠে আসাটা, ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করা, আপনি যদি পিছনে তাকান কেমন লাগে, মানে নিজেকে দেখতে? ভালো লাগে, কিন্তু ওই সময়টুকু আমার বাবা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিছে, নিয়ে আসা নিয়ে যাওয়া, প্রত্যেক দিন নদী পার হওয়া। আমার স্কুল ছিল মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়, তো ওইখান থেকে আমি সকালে যাইতাম, যাওয়ার পরে স্কুল করতাম, স্কুল শেষ করে ওখানে ড্রেস চেঞ্জ করে মাঠে যাইতাম, মাঠ থেকে আসার সময় বাবা নিয়ে আসতো ম্যাক্সিমাম টাইম, কারণ সন্ধ্যা হয়ে যেত আস্তে আস্তে। তারপর আবার পরের দিন আবার স্কুলের হোমওয়ার্ক, তো ওইভাবেই প্রতিদিন যাওয়া আসা করতাম। হ্যাঁ,
মানে সব মিলে একদম খুব ব্যস্ত সূচি, কিন্তু মানে আপনার বাবার সাপোর্টটা আপনি সব সময় জি। পেয়েছেন। হ্যাঁ, সব সময়। হ্যাঁ, মার সাপোর্ট, মা কি আম্মু বলতো, তো মা কি কখনো কখনো হাল ছেড়ে দিত? না, আম্মু কিছু বলতো না। আম্মু শুধু বলতো যে, "তুমি খেলো, যা হওয়ার আমরা দেখে নেব।" তার মানে মার সাপোর্টটাও আপনি পেয়েছেন, জি, মানে পরিবারের সাপোর্ট সবাই পেয়েছেন। এটা একটু ব্যতিক্রম। অন্য জায়গায় আমরা দেখি যে বাবা মা অনেক সময় সাপোর্ট দেয় না, আশেপাশের কথায় প্রভাবিত হয় অনেক বেশি, কিংবা বাধ্য হয় খেলা থেকে সরিয়ে দিতে, কিন্তু আপনার পরিবার ব্যতিক্রম। এবং আপনাকে দেখে এখন নিশ্চয়ই ওই এলাকায় কিংবা আশেপাশে অনেক পরিবর্তন হয়েছে, অনেকেই খেলতে চায়। হ্যাঁ, খেলতে চাই। তো আমাকে যখন এরকম নেগেটিভ কথা বলা হয়তো, আমার বাবার যে ফ্রেন্ড সার্কেল আছে, তো আব্বু সবসময় রাতে আড্ডা দিত। তো এখানে যে ফ্রেন্ড সার্কেল আছে, ওনার আঙ্কেলরা অনেক শিক্ষিত ছিলেন মোটামুটি। তো আব্বুর যে ফ্রেন্ড সার্কেলটা ছিল, ওখান থেকে হচ্ছে আব্বুকে বুঝাইতো যে একটা সময় যখন ও ভালো কিছু করবে, তখন এই যে মানুষগুলো নেগেটিভ কথা বলতেছে, ওরাই পজিটিভ কথা বলছে। আপনি হাল ছাড়েন না, আপনার মেয়ের পিছনে আপনি থাকেন, যেভাবে আছে সবাই তো থাকেন। আর বাবা, চাচারা, আম্মু সবাই মানে মোটামুটি ক্রিকেট খেলা দেখে, পছন্দ করে। আচ্ছা। এর জন্য বাবার নেগেটিভ কথা আসলে উনি হ্যান্ডেল করে নিত, আমার পর্যন্ত পৌঁছাইতে দিত না। এটা একটা বড় সাপোর্ট, পরিবারের সাপোর্ট। বাবার ক্রিকেট প্রেমের কথা বললেন কিংবা চাচার কথা বললেন, তারা কি আপনার খেলাও ফলো করে এখন নিয়মিত প্রত্যেকটা ম্যাচ? দেখে, মাঝখানে চাচা ফোন দিয়ে বলছে কি অনেকদিন রান টান পাও না, কি হইতেছে, মনোযোগ দাও, এরকম বলে। আব্বু বলে যে ঠিক আছে, হয় নাই, পরের বার হবে। আম্মু বলে, আপুরা যারা আছে সবাই হেল্প করে। মানে প্রেশার প্রেশার হয় না তো কোনো? না, প্রেশার হয় না। আমি যখন খারাপ খেলি তখন আরো বেশি সাপোর্ট দেয় যে ঠিক আছে, এটা হয় নাই তো কি হয়েছে, পরের বার আবার হবে ইনশাল্লাহ। তো একটা সময় ভালো যাবে, খারাপ যাবে, খারাপ সময়টারে বাদ দাও, ভুলে যাও, ভালো সময়ের জন্য ওয়েট করো। আপনার জীবনে মানে ক্রিকেটে টার্নিং পয়েন্ট কোন ম্যাচটা কিংবা কোন টুর্নামেন্টটা কিংবা কোন ঘটনাটা আপনার জীবনে মনে হয় যে টার্নিং পয়েন্ট ক্রিকেটার হওয়ার পেছনে কিংবা হয়ে যাওয়ার পরে? লাস্ট প্রিমিয়ার লিগের কথা বলবো। আচ্ছা। ওইখান থেকে মানে তার আগে আমি হচ্ছে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলছি। তারপরে হচ্ছে আমি ছিলাম ক্যাম্পে আপুদের সাথে। তো তারপরে হচ্ছে ওখানে প্রিমিয়ার লিগ হয়, ওখানে আমি হায়েস্ট রানার হই। তারপরে থেকে আমি কন্টিনিউ টিমের সাথে উঠা বসা করতেছি। এবং এরপরে তো ন্যাশনাল টিমে ডাক পেলেন, এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ওয়ানডে অভিষেকও হয়ে গেছে, এবং টি-20তে হয়তো খেলা হয়নি কিন্তু দলের সাথে ছিলেন আপনি। জি। ওয়ানডে অভিষেকের ম্যাচটা সম্পর্কে একটু জানতে চাই। তার আগে বাবার হাত থেকে ক্যাপ পাওয়া, ন্যাশনাল টিমের ক্যাপ, সেটা নিশ্চয়ই একটা স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। জি, আমি আমি তো এইটাতে হচ্ছে মানে উম, কি বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না। কারণ আমি প্রথম মনে হয় যে বাবার হাত থেকে এরকম ক্যাপ পাইছি, এর আগে কখনো এটা হয় নাই বা কারো সুযোগ হয় নাই। তো আমি বুঝতে পারি নাই যে অফিসিয়াল থেকে যে এরকম বাবাকে নিয়ে আসা হয়েছে। এর জন্য বিসিবিকে সবসময় ধন্যবাদ দেই, কারণ এরকম ছোট ছোট বিষয়গুলো আমাদের আরো বেশি উৎসাহিত। ইন্সপায়ার করে। জি। অবশ্যই। বাবার ক্যাপ পাওয়ার পরে মানে ওই ম্যাচটা নামার সময় কি কোনো ধরনের ফিলিংস কাজ করছিল মনের মধ্যে? কারণ প্রথম ওয়ানডে বলে কথা। না, ওইরকম কিছু কাজ করতেছিল না। আমার ইয়েতে ছিল, আমি আগের দিন রাতে কোচের সাথে কথা বলছি, মানে আমার যে বিকেএসপি কোচ ফাতেমা ম্যাডাম, ওনার সাথে কথা বলছি। বলতেছে যে কোনো কিছু না, যাবা, কে কেমন বলার দেখার দরকার নেই, শুধু হাত দেখবা। তো ওইরকমই খেলতেছিলাম, কিন্তু ব্যাড লাক যে আমি। বড় স্কোর করতে পারেনি। জি। নিশ্চয়ই পরের ম্যাচে হবে কিংবা পরের সিরিজেই হবে। সামনেই তো ইন্ডিয়ার সঙ্গে আবার সিরিজ আছে, নিশ্চয়ই ডাক পাবেন আপনি, আমরা আশা করি। ফাতেমা ম্যাডামের কথা বলছিলাম, অনেক ইন্টারভিউতে কিংবা কথায় আমরা শুনেছি যে আপনার ক্রিকেটার হবার পিছনে তার অবদানও আপনি স্বীকার করেন। মানে বিকেএসপিতে তো অনেকেই পড়ে, তারপরেও আলাদা কেন উনি? আসলে একটা প্লেয়ার হওয়ার পিছনে তো অনেক কোচের হাত থাকে। সবাই মানে আমি যদি বলি যে একজন একদম ইনি করছে, এটা বললে কিন্তু একদম ভুল। কারণ আমি যদি দেখি, আমার বাবাও আমাকে কোচিং করাইছে, মানে বল ফিট দিছে। তো এক হিসাবে উনি আমার কোচ। তারপরে আমি যেখানে প্র্যাকটিস করতাম, আমার যে সুমন্ত স্যার, উনি আমাকে ব্যাট ধরে শিখাইছে। তো তারপরে থেকে হচ্ছে আমি 1 মাসের ক্যাম্প করি, 2 মাসের ক্যাম্প করি। তো ওইখানে 1 মাসের ক্যাম্পে আমি এরকম ম্যাডামকে পাই নাই, ডলি ম্যাডামকে পাইছি বিকেএসপি। তারপরে 4 মাসের ক্যাম্প থেকে এই পর্যন্ত আমি কন্টিনিউ ফাতেমা ম্যাডামকে পাইছি। তো উনি আমার কোনো প্রবলেম হইতেছে কিনা বা কিছু হইতেছে কিনা, উনি খুব তাড়াতাড়ি হচ্ছে বুঝতে পারে, বা আমি ওনার কথাগুলো খুব ইজিলি নিতে পারি। এর জন্য হচ্ছে আমি ওনার কথা সবসময় স্মরণ করি। ন্যাশনাল টিমে আসার পর কিংবা বিসিবির আন্ডারে আন্ডার 19 টিমে আসার পর মানে কোনো চেঞ্জ দেখেছেন? বিকেএসপিতে এক ধরনের ট্রেনিং করেছেন, এখানে আরেক ধরন, তারপরে ইন্টারন্যাশনাল সিরিজগুলোতে যাওয়া, অনেক ধরনের আনুষ্ঠানিকতা মেনটেন করতে হয় খেলার পাশাপাশি, খেলার বাইরে। সেগুলোকে আসলে প্লেয়ারকে কেমনভাবে আপনাকে মানে গড়ে তুলেছে?
বিকেএসপিতে যখন আমি নতুন যাই তখন ওই পরিবেশটার সাথে মানিয়ে নিতে আমার কিছু সময় লাগছে, তো এখানে আসার পরে একটু সময় লাগবে মনে হচ্ছে, কারণ একটা বিকেএসপিতে আমাদের একটা শিডিউল থাকে, এই টাইমটুকু এই টাইমটুকু প্র্যাকটিস, কলেজ, তারপরে যা আছে সব। দেন এখানে আসার পরে প্র্যাকটিস শিডিউল আলাদা, যেমন আমরা বিকেএসপিতে সকালে মর্নিং থেকে 9টা পর্যন্ত করি প্র্যাকটিস, আর এখানে শুরু হয় 9টা থেকে 3টা 4টা পর্যন্ত। তো সিমিলার, বাট টাইমটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, মানে একটু মানিয়ে নিতে সময় লাগবে। বিকেএসপিতে প্রথমে যে কি ভয় পেয়েছিলেন সবচেয়ে, যেটা বলছিলেন যে মানিয়ে নিতে সময় লেগেছিল, প্রথম ভয়টা কি ছিল? আমি তো প্রথম 1 মাস তো থাকবোই না, চলে আসবো, কারণ আমার ফার্স্ট বিকেএসপিতেই মনে হয় যে একা থাকা হয়েছে, মানে আমার বাবাকে ছাড়া। তার আগে আমি নানুর বাসায় গেলেও চলে আসতাম বাবার জন্য, নাহলে বাবাকে নিয়ে যেতাম যে বাবা তুমি চলে আসো। তো ওই 1টা 2টা 3টা মাস কষ্ট হয়েছে, তারপরে আস্তে আস্তে মানে মানিয়ে নিয়েছেন? জি, মানে প্রতি মুহূর্তে ভাবতেন যে চলে যাবেন কবে? হ্যাঁ, আর কান্না করতাম। তাই? হ্যাঁ, আচ্ছা। আর এখন এখন কি একদম মানিয়ে নিয়েছেন, মানে ঢাকায় থাকা বলি কিংবা যখন বিকেএসপিতে থাকেন, ন্যাশনাল টিমের সঙ্গে হোটেলেও থাকেন, তখন একা একদম মানিয়ে নিয়েছেন? হ্যাঁ, এখন ওইরকম প্রবলেম হয় না, কিন্তু মনে পড়ে, কারণ এখন আর বিকেএসপিতে তো আমরা সব সময় প্যারেন্টসদের সাথে কন্ট্যাক্ট করতে পারি না, তো এখানে তো সেটা সম্ভব, যখন মন চাই ফোন দিচ্ছি, হোয়াটসঅ্যাপ আছে, ভিডিও কলে তো কথা হয় সব সময়। মানে এখন ইজি হয়ে গেছে আরো জিনিসটা। আমরা আরো কথা বলবো সুমাইয়া আক্তার আপনার সঙ্গে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির ঈদের এই বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির ঈদের এই বিশেষ আয়োজনে। আমরা কথা বলছি তরুণ ক্রিকেটারদের ঈদ আনন্দ আয়োজন নিয়ে। আমাদের সঙ্গে আজকে আছেন সুমাইয়া আক্তার, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলে এসছেন গত বছরই। আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন সুমাইয়া। আমরা বিরতির আগে অনেক কথা বলছিলাম ক্রিকেটার নিয়ে, ঈদ নিয়ে একটু কথা বলতে চাই। ছোটবেলার ঈদ আর এখনকার ঈদ সিমিলার লাগে না, মিস করেন কোনো কিছু ছোটবেলার? আমার কাছে সিমিলারই লাগে, কারণ আমি ছোট থেকে বাইরে ছিলাম, তো যেভাবে আমাকে সবাই ট্রিট করে এখনো বাসায় গেলে সেরকমই লাগে। মানে একদম পুরো সবাই আপনাকে হ্যাঁ। ঘিরেই আনন্দ? জি, মানে সব রান্না বান্না কিংবা জিনিস হ্যাঁ, সব আপনার জন্য? জি, সব আমার জন্য। আচ্ছা, আপনার মা মানে প্রথম আপনাকে দেখলে কি করে কিংবা কি বলতে চায়? আর আম্মু দেখা বলে কি খাবা, মানে ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি খাবা, কি রান্না করবো তোমার জন্য। হ্যাঁ, তো এটা মানে এটা যে একদিন হয় যে যেদিন যাবো সেই দিন এরকম না, প্রত্যেক বেলা জিজ্ঞাসা করবে কি খাবা। মানে পুরোটা জিনিস আপনাকে কেন্দ্র জি। করে। মানে আর বাবা? বাবা সব সময় সাথে থাকে, বিকাল হলে একটু ঘুরতে নিয়ে যায় বাইকে করে, আর সারাদিন বাসায় থাকে। মানে আপনার জন্য সবকিছু ওই কয়দিন কাজ থেকে দূরে আপনার কাছেই থাকবে? না, কাজ থেকে দূরে না, কাজ করে, বাবার কাজ হচ্ছে ফোনেই বেশি হয়, তো এরকম আচ্ছা। কোনো প্রবলেম হয় না। আর এমনিতে এলাকায় আপনার বন্ধু কিংবা আপনার আত্মীয় সবার জন্য সাথে কেমন কাটে আপনার দিনগুলো? আসলে আমি আগে থেকেই বাইরে, আর আমি যখন পড়তাম তখন শহরের একটা স্কুলে পড়তাম, তো আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের সাথে আমার এখন কোনো দেখাই হয় না, বা ওরাও ভুলে গেছে আমি যে একজন ছিলাম ওদের ব্যাচমেট। ওদের সাথে ওইরকম তেমন উঠা বসা হয় না, আমি বাসায় গেলে সবসময় বাসায় মানে ফ্যামিলিকে টাইম দিই। কিন্তু আপনি যে এখন একটা স্টার হয়ে গেছেন কিংবা আপনার নাম তো আসলে এলাকার সবাই জানে, আপনাকে কেউ খোঁজে না? এমনি বাসায় গেলে তো ভাইয়াদের সাথে আগে যেরকম খেলতাম এরকম উঠা বসা তো হয়, কিন্তু যে ফ্রেন্ড সার্কেলের কথা বলছেন তো ওরা এরকম নাই। কিন্তু আপনার এই পরিচিতির পরে এলাকায় আপনার চেঞ্জ কি? আপনাকে তো এখন সবাই মোটামুটি চেনে। এখন আগে যেরকম নেগেটিভ কথা আসতো চারিপাশ থেকে, এখন সব কথাগুলো পজিটিভ আসে, এটা আমার খুব ভালো লাগে, আর এটা আমার অ্যাচিভমেন্ট মনে হয় যে আমার বাবাকে আর বাজে কথা শুনতে হয় না, আমার ফ্যামিলিকে বাজে কেউ কথা বলতে পারে না। কিন্তু আপনি কি ইন্সপায়ার্ড করেন কাউকে, মানে নতুন প্রজন্মে যারা ক্রিকেট খেলতে চায়, কেউ কি এসে জানতে চায় কিভাবে খেলবো, কোথায় গেলে পারবো? হ্যাঁ, এরকম হচ্ছে, আমি যখন আমার ক্লাবে প্র্যাকটিস করি তখন হচ্ছে অনেক মেয়েরা এখন আসে, তো ওরা জিজ্ঞেস করে আপু কী করলে ভালো হবে, কোথায় যাব, বা কোন জায়গা থেকে শুরু করব, আমাকে একটু এটা বলে দেন। তো তখন হচ্ছে আমি বলি এখানে ভালোভাবে প্র্যাকটিস করো, সামনে কোনো টুর্নামেন্ট থাকলে ওইখানে ভালো কিছু করার ট্রাই করো, দেখবা আল্লাহ যদি চান তাহলে অবশ্যই সুযোগ মিলবে। সুযোগ মিলবে। অবশ্যই, আমরাও তাই চাই। আপনার নিজের লক্ষ্যটা কি? মানে ন্যাশনাল টিমে তো চান্স পেয়ে গেছেন, একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে, কিন্তু কি করতে চান ন্যাশনাল টিমে? ন্যাশনাল টিমে আমি কি করতে চাই আসলে এটা তো এখন বইলে গেলে হবে না, যদি আল্লাহ চান তাহলে সেটা সম্ভব। অবশ্যই, তারপর নিজের চাওয়াটা তো ইচ্ছা তো আমি থাকে। হচ্ছে
ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি শুধু ন্যাশনাল টিমে না, পুরো যে ওয়ার্ল্ড আছে ওয়ার্ল্ডের মধ্যে টপ টপ ওয়ান যে নাম্বার সেটা কি ব্যাটিং ব্যাটিং এ? জি ব্যাটিং ব্যাটিং এ নাম্বার টপ টপ 10 এর মধ্যেই হোক, টপ 5 এর না, মধ্যে টপ হোক, 10 না, টপ 5 না, নাম্বার 1 নাম্বার 1 হতে চান। এক নাম্বার 1 হতে গেলে তো অনেক পরিশ্রম করতে হবে। জি। এবার তো অস্ট্রেলিয়ার সাথে আমাদের যে পার্থক্যটা সেটা তো আসলে দেখা গেছে। আমরা এই পার্থক্য কভার করতে পারবো, কিংবা আপনি বিশ্বাস করেন সেগুলো টপকে আমরা নাম্বার 1 হতে পারবো? ইনশাল্লাহ, মানে মানুষ চাইলে এমন কিছু পারে না, মানুষ চাইলে সব সম্ভব। তো অবশ্যই। ওইটার জন্য আমাকে আরো বেশি কষ্ট করতে হবে, আচ্ছা, এটাই। মানে সেটা কিভাবে, মানে সেটা কি হার্ড ওয়ার্ক, কিংবা আমি বলছি যে প্র্যাকটিস বাড়িয়ে দেওয়া, সেটাই নাকি অন্য কোনোভাবে আসলে ডেভেলপ করতে হবে? স্কিলের ডেভেলপমেন্ট কিংবা ফিটনেসের ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এগুলোও দরকার? সব কিছুরই দরকার আছে, যেহেতু আমার, যদি আমি টপ ক্লাস একজন ব্যাটসম্যান হতে চাই তো আমার সব সাইডগুলোকে খেলা প্রয়োজন। আপনি তো এরই সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন, জি। মানে সমস্যা হচ্ছে না তো? পড়াশোনা চালিয়ে যাচ্ছি, একটু প্রবলেম হয় কিন্তু কিছু করার টাইমিং নেই। এর কারণে, ক্রিকেটকে সময় দিতে গিয়ে, প্র্যাকটিসকে দিতে যে তারপরেও মানে আপনি ময়মনসিংহের মানুষের জন্য কি বলবেন, কিংবা আপনি ওখান থেকে একটা গ্রামের থেকে উঠে এসে এখন একটা শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলছেন বাংলাদেশে, অনেক মেয়ের আদর্শ হতে পারেন, হচ্ছেন, ভবিষ্যতেও হবেন, মানে তাদের জন্য আসলে কি বলবেন যে ক্রিকেট খেলা কিংবা যে কোনো খেলাটা কি আসলে মেয়েদের পক্ষে বাংলাদেশের এই প্রেক্ষাপটে সম্ভব চালিয়ে যাওয়া? হ্যাঁ, আমিও বলবো যে এই জায়গাটাকে মানে অন্যান্য ডিপ্লোমা থেকে বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে ক্রিকেটটা অনেক সেফ। বিসিবি আন্ডার ক্রিকেটটা সেফ, তাছাড়া হচ্ছে বিকেএসপিতে গেলে তো ওখানে একটা পারপাস, প্রতিদিন যে আমরা রেগুলার যে রুটিন আছে তো ওখান থেকে এখানে আসা খুব ইজি। এটাই বলবো যে বাইরে যে অন্যান্য গেমগুলো আছে সেগুলোতে হইতে পারে, কিন্তু ক্রিকেটটা মনে হয় যে বেস্ট মেয়েদের কারণ জন্য। ক্রিকেটে অনেক ক্রিকেটার প্রয়োজন এখন বাংলাদেশে, জি। মেয়েদের ক্ষেত্রে আমরা দেখছি নাম্বার অফ ক্রিকেটার খুব কম, এবং জি। কোয়ালিটি তো অনেক কমই, সেটা তো বলতেই হবে। কেবলই শুরু হয়েছে, কয়েক বছর হলো। মানে সেই জায়গায় আপনি কি মনে করেন যে ক্রিকেটে মেয়েদের প্রসপেক্ট অনেক বেশি বাংলাদেশে, মানে অনেক সুযোগ সামনে? হ্যাঁ, অনেক সুযোগ। কারণ আমরা যাই করি, কারণ আমাদের আমাদের আপুরা আস্তে আস্তে আপুরা করছে দেখে আমরা এই পর্যন্ত আসছি। তো ওনারা যদি শুরু না করতো তাহলে আমরা এই পর্যন্ত আসতাম অবশ্যই না। না। তো আপুদের দেখে আমরা আসছি, আমাদের দেখে আমি চাই আরো অনেকেই আসুক, যেটা আহ, যে টিমটা আরো বেশি কঠিন হোক, যে আমি এই জায়গায় চান্স থাকতে পাওয়াটা পারবো। কঠিন হোক, হ্যাঁ, টিকে থাকাটা কঠিন হোক, জি। যাতে সবাই তার সেরাটা পারফর্ম করতে জি, পারে, জি। তখন আরো বেশি কম্পিটিটিভনেস বাড়বে। জি। আপনি নিশ্চয়ই সেরকমটার কথাই বলছেন। ইয়েস। আরেকটু আবার ফিরে যেতে চাই ময়মনসিংহে। বাড়িতে যে আপনার মানে সেরা টাইম কখন কাটে, কিংবা বাসায় মানে থাকাটাই কি একমাত্র সেরা টাইম, নাকি কোনো জায়গায় যাওয়া, কোথাও বসা? আপনাদের ওখান দিয়ে ব্রহ্মপুত্র নদী, আমি ময়মনসিংহের কথা মনে হলেই আমার খালি ওই নদীটার কথাই মনে পড়ে। বাসায় থাকাটা তো সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে যখন আব্বুর সাথে যাই, আব্বুর ফ্রেন্ড সার্কেলে মানে আঙ্কেলদের সাথে, তখনও ভালো লাগে। কিন্তু বাসায় থাকা মানে সন্ধ্যার পরে টাইমটা আরও বেশি ভালো কাটে, কারণ আব্বু আম্মু আপু ভাইয়া ছোট ভাই যারা আছে সবাই একসাথে থাকে, তো এখানে আড্ডাটা বেশিই ভালো হয়। আর আপু তো বিয়ে হয়ে গেছে আপনাদের, জি। আপনার বিয়ের কথা নিয়ে আলোচনা হয় না কোথাও? না, আমার ফ্যামিলি থেকে কখনো হয় না এই পর্যন্ত। মানে আপনিও নিজে এখনো ডিসাইড করেননি, কোনো না, টাইম না, টাইম না। ফিক্স করেননি? না। আচ্ছা, ক্রিকেটের কথা যদি বলি, যে ন্যাশনাল টিমে আপনার প্রিয় ক্রিকেটার কে, কিংবা ছেলেদেরই হোক, দেশেই হোক, বিদেশেই হোক, কিংবা প্রিয় বন্ধুকে? প্রিয় ব্যাটসম্যান যদি বলি, আসলে নর্মালি আমি ওইরকম কাউকে যে যে Follow নিয়ে আমার করেন না? আইডল না, ওইরকম না। আমি আমার নিজের মতোই খেলাটা খেলি। তো আমি যখন ছোট ছিলাম, যখন আমি এনসিএল খেলি ডিভিশনে, তখন হচ্ছে আমার রুমমেট ছিল জ্যোতি আপু। তো আচ্ছা। আমি তখন একদমই ছোট ছিলাম। তো আচ্ছা। উনাকে দেখছি, উনি খেলতেছে। তারপরে হচ্ছে আমাদের বিকেএসপি আছে সিনিয়র পিঙ্কি আপু, তো উনি হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান, ওনারটা দেখতাম। আর এমনি ভাইয়াদের ভিতরে যদি বলি, তখন হচ্ছে তামিম ভাইয়ের ব্যাটিং আমার ভালো লাগে। আচ্ছা, তামিম ইকবাল। আচ্ছা। জি। বন্ধুর কথা বলছিলাম যে আন্ডার 19-এ অনেকের সাথেই খেলেছেন, কিংবা তারও আগে বিকেএসপিতে খেলেছেন, তাদের সঙ্গে এখন আপনার সাথে খেলছে এমন কেউ আছে? যাক, আমি হচ্ছে যখন বিকেএসপিতে যাই, যখন ক্যাম্প করি, তখন হচ্ছে রাবে আপু ছিল। তো এখন পর্যন্ত উনি যে ন্যাশনাল টিমে আছে, তো ওনার সাথে, উনি আমার এক বেশ সিনিয়র হলেও কিন্তু ওইরকম বোঝা যায় না। উনি আমাকে অনেক ফ্রি করে দিছে, ফ্রেন্ডলি কথা বলে। তো আচ্ছা। ওনার মানে সাথে ওনার আমার সাথে আপনার বেশি হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জি।
নেক্সট গোলের কথা যদি বলি, রিসেন্ট গোল কি ইন্ডিয়ার সিরিজে আপনি কি করতে চান? একটা ম্যাচে চান্স পেয়ে খুব বেশি ভালো করতে পারেননি, এটা কি আপনাকে কোনোভাবে কষ্ট দেয় কিনা যে আরো ভালো করতে হবে কিংবা নেক্সট সিরিজে একটা বড় কিছু করতে হবে? জি, এটা তো সবসময় আসে। আমি কখনোই ভাবি না অনেক বড় কিছু করতে হবে। আমি শুধু এটা ভাবি আমার যে এটা স্ট্রেংথ, আমি সেই অনুযায়ী কাজ করব। তারপরে রেজাল্ট দিন শেষে আসবে। তো সামনে যেহেতু ইন্ডিয়া সিরিজ আছে, আমি যদি আল্লাহর রহমতে টিমে থাকি, নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মানে বেস্টটা দিয়ে এমন একটা কিছু, ইন্ডিয়ার সাথে তো আমাদের এক ধরনের সম্পর্ক সব খেলাতেই আলাদা রকম। এই মেয়েদের খেলাতেও আমরা লাস্ট সিরিজে দেখেছি জি। ইন্ডিয়ার সাথে আমাদের কি রকম হয়েছে। এবার আপনার কোনো গোল আছে কিনা যে একটা 50 করে দেওয়া, একটা সেঞ্চুরি করা কিংবা? সব প্লেয়ারদেরই পার্সোনাল কিছু গোল থাকে, তো এরকম আমারও কিছু গোল আছে। সেটা অজানাই থাকা আমাদের জি। জন্য। একদমই শেষের দিকে চলে এসেছি, যদি জানতে চাই যে ঈদের পরে আবার ফিরে আসতে হবে, ফিরে আসার টানটায় আসলে তখন বাড়িকে মিস করেন কিনা, কিংবা জীবনে কোন জায়গাটায় আসলে সবচেয়ে বেশি কাকে মিস করেন? আমি আমার লাইফে সবথেকে বেশি যখন ফ্যামিলি থেকে দূরে থাকি তখনই আমি ফ্যামিলিকে বেশি মিস করি। আর তার পাশাপাশি আমার ম্যাডামকেও মিস করি অনেক, কারণ অনেক দিন ওনার সাথে দেখা হয় না, কথা হয় না। আচ্ছা, আর একদমই শেষ প্রশ্ন, যে ক্যারিয়ারের সেরা ইনিংস কোনটা আমি যদি জিজ্ঞেস করি, সেটাকে আন্ডার-19 অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচটা, নাকি অন্য কোনো ম্যাচ যেটাকে আপনি মনে করেন আপনার জীবনের সেরা? ওই ম্যাচটাই আমার জন্য মনে হয়। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে জি। অস্ট্রেলিয়ার সাথে আপনি অসাধারণ ব্যাটিং করেছিলেন, এবং সেই অস্ট্রেলিয়া এখন যদিও আমরা ন্যাশনাল টিমে পারিনি, কিন্তু আন্ডার-19 আমরা সত্যি হারিয়ে দিয়েছিলাম তাকে। সুমাইয়া, ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় আসলে একদমই শেষ। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমরা শেষ করছি আমাদের এই বিশেষ আয়োজনের আজকের পর্ব। সুমাইয়া আক্তার ভবিষ্যতে বাংলাদেশের সব খেলার সব ক্রীড়াবিদদের কাছে এবং সব মানুষের কাছে আইকন হোক, সেই প্রত্যাশা রেখে আজকে সেখানেই শেষ করছি।